সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্র। সত্যই এ কাহিনী লিখিতে ইচ্ছা করে না। মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন, তাহাদের কথা লিখিবার অধিকার আমার নাই। যাহাদের জন্য লিখিতেছি তাহারাই শুধু যে নিজেদের কঠিন ও উদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয়। এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয়। হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু, নিজেকে ছাড়াইয়া আশপাশের কয়েকজনকে বিলাইতে তাহা ফোড়াইয়া যায়। আর উদারতা এই শব্দটিকে এ পর্যন্ত কতভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি, তবু একবার বলিবার চেষ্টা করিয়া দেখি। বিস্তৃতি বাদলের রাত, সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই। ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়িয়াছে, গভীর রাত্রেও তাহার বিরাম নাই। কয়দিনে এ বৃষ্টি থামিবে কে জানে। শহরের এক প্রান্তের যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হইবে, সাধারণ অবস্থাতেই তাহাতে চলা দায়। গরুর গাড়ি ও মোটর লরির চাকায় তাহার যে হাল হইয়া থাকে তাহা বর্ণনা করা কঠিন। দিন রাত্রের অবিশ্রান্ত বৃষ্টিতে তাহার আরো সিঁড়ি ফিরিয়াছে। পাশের নর্দমা সহিত তাহাকে আর পৃথক করিয়া চিনিবার উপায় নাই। রাস্তাটির নাম নাই বলিলাম। দুই পাশের যে কুৎসিত খোলা ও টিনের চালে ছাওয়া খুপড়িগুলি তাহার শোভাবদ্ধ করিয়াছে, তাহাদের চেহারা হইতেই রাস্তাটির পরিচয় মিলিবে। গভীর বাদলের রাতে রাস্তাটি একেবারে নির্জন হইয়া আসিয়াছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো নয়, যেটুকু ছিল বৃষ্টিতে তাহাও নষ্ট হইয়া গিয়াছে। সেই অবিশ্রান্ত বর্ষণমুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটি চালার সামনে স্থিমিতভাবে অত গভীর রাত্রেও কেরোসিনের ডিবিয়া জ্বলিতেছে। বৃষ্টির ঝাপটা হইতে সযত্নে দুই হাতে কেরোসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করিয়া বসিয়া আছে, তাহার দুরাশার বুঝি আর অন্ত নাই। কিংবা হয়তো হতাশার শেষ সীমায় সে আসিয়া পৌঁছিয়াছে। তাহার মৃত মনের কাছে বাহিরের দুর্যোগের কোনো অর্থই আর নাই। প্রত্যহের অভ্যাস বশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় সে বসিয়া আছে। কেরোসিনের ডিবিয়ার মৃদু আলোয় তাহাকে ভালো করিয়া দেখা যায় না। হাত দিয়া শিকাটিকে আড়াল করিবার দরুন তাহার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়িয়াছে। সত্য কথা বলিতে কি, দেখিবার আর কিছু সেখানে নাই। কোনোদিন তাহার দেহে ও মুখে প্রাণের শিখার দ্যুতি ছিল কিনা তাহাই সন্দেহ হয়। ধূম ও কালির এখন তাহার সর্বস্ব। নারীত্ব ও যৌবনের যে একটা কুৎসিত বিকৃতি মাত্র। ভিতর হইতে নিদ্রা জড়িত কণ্ঠে কে একবার বলিল, হেলা রজনী, বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি নাকি? এই বৃষ্টিতে যে পথে কুকুর বেড়াল বেরোয় না। দরজা হইতে রজনী কর্কশ কণ্ঠে কুৎসিত ভাষায় সে উত্তর দিল, অন্য সময় হইলে তা হইতেই একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হইতে পারিত, কিন্তু যাহার উদ্দেশ্যে কথাগুলো বলা হইয়াছিল নিদ্রার ঘুরে সে বোধহয় ভালো করিয়া শুনিতে পায় নাই। আগামীকালের জন্য মুখরোচক কলহটি সে মুলতবি রাখিল, এমনও হইতে পারে। গায়ের কাপড়টা আরো একটু ভালো করিয়া জড়াইয়া রজনী দরজাতেই তেমনি ভাবে বসিয়া রইল। কাপড় চোপড় তাহার ভিজিয়া একাকার হইয়া গিয়াছে। যেইখানটায় পা রাখিয়াছিল সেইখানেই কাদা হইয়াছে প্রচুর। পা দুইটা যেন ঠান্ডা বরফ হইয়া গিয়াছে মনে হইতেছিল। তবুও ইহার মধ্যে রজনীর উঠিলে চলে না। হয়তো এই দুর্যোগে রাত্রেও মাতাল হইয়া কেহ এ পথে আশ্রয়ের সন্ধানে আসিতে পারে। নেশার যোগে সে তো আর বাদ বিচার করিবে না। আরো ঘণ্টাখানেক এইভাবেই কাটিয়া গেল। হঠাৎ রজনী সচকিত হইয়া কান খাড়া করিয়া রইল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু তাহাদের রাস্তাটা যে ধারে কিছুটা অগ্রসর হইয়া ক্রমশ ভদ্র হইবার চেষ্টা করিয়াছে। খোলা চালা পরিত্যাগ করিয়া একটি দুইটি কোঠা ও ভদ্র গৃহস্থ বাড়ি দুই পাশে পাইয়াছে। সেখান হইতে যেন কাদার ভিতর
কাহার পদশব্দ পাওয়া যাইতেছে। পদশব্দ ক্রমশই দ্রুত অগ্রসর হইতে লাগিল। না, কোনো মাতালের পায়ের শব্দ এ নয়। কাদার ভিতর দিয়া দ্রুত বেগে কে যেন ছুটিয়া আসিতেছে বলিয়াই মনে হয়। রজনী নিরাশ হইল। জল বৃষ্টির ভিতর দিয়া কেহ যে ঊর্ধ্বশ্বাসে তাহার ঘরে আশ্রয় লইতে আসিতেছে, না তা ইহা ঠিক। একলা বসিয়া থাকিতে একটু বুঝি তাহার ভয়ও করিতেছিল। ভয় অবশ্য তাহার অমূলক। মানুষের কাছ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছু নাই। জীবনের চরম ক্ষতি তাহার হইয়া গিয়াছে। রজনী জোর করিয়া বসিয়াছিল। হঠাৎ অন্ধকারের ভিতর হইতে কৃষ্ণকায় একটি বিশাল মূর্তি বাহির হইয়া আসিল। আশ্চর্যের বিষয়, রজনীর দরজার কাছে আসিয়াই সে থামিয়াছে। পিছন দিকে একবার সে ফিরিয়া চাহিল। তাহার পর রজনীকে একেবারে বিস্মিত করিয়া দিয়া তাহারই কাছে আসিয়া চাপা গলায় তাড়াতাড়ি বলল, চল তোর ঘরে চল। রজনী সত্যই এই আকস্মিক সম্ভাষণে একটু বিহ্বল হইয়া পড়িয়াছিল। প্রথমটা সে কোনো কথা বলিতেই পারিল না। স্থানুর মতো সেখানে বসিয়াছিল, সেইখানেই নিশ্চল হইয়া রহিল। কিন্তু তাহার বাক স্ফূর্তি হইবার পূর্বেই লোকটা অদ্ভুত এক কাণ্ড করিয়া বসিল। হঠাৎ নিচু হইয়া ফু দিয়া তাহার কেরোসিনের আলোটা নিভিয়া দিয়া সে বলিল, ঢং করে তবু বসে আছে দেখো, কই তোর ঘর? এই অদ্ভুত ব্যবহারে ভীত হইয়া রজনী চিৎকার করিয়া উঠিতে চাইতেছিল, কিন্তু লোকটা তাহার পূর্বেই তাহার মুখে হাত চাপা দিয়াছে। রজনীর কণ্ঠ আর শোনা গেল না। লোকটা চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, ভয় নেই, চেঁচাসনি। রজনী ভীত ক্রুদ্ধ হইয়া লোকটার হাত ঠেলিয়া দিবার একটু চেষ্টা করিল, কিন্তু সে চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তাহার গলার কাছটা চাপিয়া ধরিয়া আছে। বেশি জোর জবস্তি করিলে বুঝি টিপিয়াই মারিবে। হইয়াই সে চুপ করি তা বাধ্য হইয়াই সে চুপ করিল। লোকটা নিজে উৎসাহী হইয়া টিনের দরজাটা বন্ধ করিয়া দিয়া আবার বলিল, কি এইখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত? রজনী সত্যই ভয় পাইয়াছিল, বলিল, না তুমি যাও। লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজিয়া লইয়া এক হাত দিয়া তাহার জড়ায়া ধরিয়া হাসিয়া বলিল, দূর, কোথায় যাবো এত রাতে? আরো কিছু সে বলিতে যাইতেছিল, হঠাৎ বাহিরে রাস্তার কয়েকজনের পদশব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাব ভঙ্গিও একেবারে বদলায় গিয়াছে। সেই মুহূর্তে রজনীর মুখে হাত ঢাকা দিয়া তীক্ষ্ণ চাপা গলায় সে বলিল, তুই শব্দটি করেছিস কি খুন করে ফেলব। রজনী অবশ্য চেষ্টা করিল, শব্দ করিতে পারিত না। লোকটা যে জোরে হাত চাপা দিয়াছে, বাহিরের পদশব্দ তাহাদের দরজার কাছে আসিয়া বুঝি খানিক থামিল। কয়েকটা লোক কি যেন বলা বলি করিতেছিল। তাহার পর আবার পদশব্দ দূরে মিলিয়া যাইতেই লোকটা তাহার হাত তুলিয়া লইয়া হাসিয়া বলিল, কেমন ভয় দেখিয়ে দিলাম, দেখলি? হয় তা রজনী বুঝিয়াছিল। লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিল। সে মৃদুস্বরে একবার আপত্তি জানিয়া বলিল, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর খারাপ। লোকটা এবার জোরে হাসিয়া উঠিল, শরীর তো বেজাই খারাপ, তাই বাদলা রাতে রাস্তায় হাওয়া খাওয়াচ্ছিলি না? নে চেনালি, রাখ। কোথায় তোর ঘর? নিরুপায় হইয়া রজনী বলিল, দাও, টাকা দাও তাহলে আগে। অন্ধকারে তার হাতের মধ্যেই সত্যই একটা টাকা গুজিয়া দিয়া লোকটা বলিল, নে, হলো তো? রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠিয়া তাহার ঘরে চাবি খুলিল। ঘর বলিলে তাহাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়। দুধারে দুই টিনের পার্টিশনের মধ্যবর্তী খানিকটা অপরিসর স্থান মাত্র। মেঝেতে কোনো কালে বোধ হয় সিমেন্ট দেওয়া হইয়াছিল, এখন তাহার চিহ্নও নাই। নোংরা একটি বিছানা, একটি ভাঙা তোরঙ্গই অবশ্য অধিকাংশ স্থান জুড়িয়া আছে। মেঝের বাকি অংশ যেটুকু দেখা যায় তা বহুদিনের বহু মানুষের পদাঘাতে ক্ষত বিক্ষত। উপরে খোলার চাল, সেখানকার একটি বাঁশ হইতে তার দিয়া টাঙানো চিমনি ভাঙা হ্যারিকেন লণ্ঠনটি মিটমিট করিয়া জ্বলিতেছিল। রজনী ঘরে ঢুকিয়া তাহার আলোটুকু একটু বাড়াইয়া দিল। তাহাতে আলোকের অভাব কিন্তু দূর হইল না, শিখাটি আরো বেশি ধোমদগিরি রণ করিতে লাগিল মাত্র।
মেঝের উপরকার ময়লা ছিন্ন বিছানায় একটা বালিশের উপর কনুয়ের ভর দিয়া লোকটা তখন বসিয়াছে। রজনী তাহার দিকে চাইয়া বিরক্ত হইয়া বলিল, কি করলে বলো তো? জুতোটা বাইরে খুলে রেখে আসতে হয় না? সমস্ত ঘর যে কাদায় কাদা হয়ে গেল, এ মুক্ত করবে কে? সত্যই লোকটার ছেঁড়া জুতোর সঙ্গে রাস্তার প্রচুর কাদা ঘরে আসিয়া ঢুকিয়াছে। ও মেজাজ দুই যেন বদলাই গিয়াছে মনে হইল। রজনীর কথা হাসিয়া জুতা জোড়া পা হইতে খুলিতে খুলিতে এসে বলিল, ইস, কি আমার রাজপ্রাসাদ রে, জুতোই কাদায় নোংরা হয়ে যাচ্ছে। কথাগুলোর পিছনে কিন্তু আঘাত করিবার ইচ্ছা আছে বলিয়া মনে হইল না। গলার স্বরে বলিবার ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া রজনী বলিল, তোমার বা কি এমন সোনার করম যে বিছানায় উঠতে চাই? ছেঁড়া জুতো দুইটা পা হইতে খুলিয়া উপর করিয়া ধরিতেই পোয়াখানেক ময়লা জল তা হইতে বাহির হইল। লোকটা হাসিয়া বলিল, এমন জুতো তুই নিন্দে করিস? দেখেছিস, এর ড্যাঙাই হলো জুতো, আর জলে নামলেই নৌকো। ময়লা জলে ঘরটা আরো নোংরা হইয়া যাইতেছিল, কিন্তু এবার রজনী রাগ করিতে ভুলিয়া গেল। লোকটাকে এই সময়ের মধ্যে সে বেশ ভালো করিয়া দেখিয়া লইয়াছে। বাহিরে তাহাকে যতখানি বিশালাকার মনে হইতেছিল, ততখানি জবরদস্ত চেহারা তাহার নয়। মাঝারি দোহারা গড়ন, কেমন একটু পাকায়া গিয়াছে। হাত পায়ের শিরগুলো দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়ারে হইলেও কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সর্বদাই একটু হাসির ভাব লাগিয়া আছে, নির্দোষ ব্যঙ্গের হাসি। সমস্ত মুখখানা বুঝি সেই জন্য একেবারে আকর্ষণ শক্তি হারায় নাই। বয়স অবশ্য তাহাকে দেখিয়া বুঝিবার উপায় নাই। রজনীর মনে হইল 30 হইতে 40-এর মধ্যে যে কোনো বয়স তার হইতে পারে, কিন্তু বয়স যাহাই হোক, লোকটার স্বাস্থ্য ও শক্তি অটুট আছে। লোকটা তাহার ভিজা জামা খুলিতে ছিল, বলিল, শুকনো একটা কাপড় থাকে তো দে, পরি। শুকনো কাপড় কাঁদছে, থাকলে আমি এই ভিজে কাপড়ে থাকি? বলিয়া রজনী হাসিল। ওই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? লোকটা অবাক হইয়া তাহার দিকে চাইল। তাছাড়া কি করব? লোকটা বলিয়া চুপ করিয়া রহিল। বিছানার উপর ন্যাকড়ায় জড়ানো একটা জিনিস কি পড়িয়াছিল। রজনী হঠাৎ সেই দিকে হাত বাড়াইয়া বলিল, ওতে কি আছে দেখি। এই সামান্য ব্যাপারে লোকটা এমন চটিয়া যাইবে কে জানিত। নিমেষের মধ্যে পুটুলিটাকে রজনীর নাকালের বাহিরে সরাইয়া সে ক্রুদ্ধ হইয়া বলিল, খবরদার বলছি, ওধারে হাত বাড়ালে হাত ভেঙে দেব। খড়খড় করিয়া রজনী জবাব দিল, ইস, কি আমার 7 রাজার ধন নিয়ে এসেছিস, চুলে ক্ষয়ে যাবে। লোকটা এ কথায় উত্তর দিল না। পুটুলিটা নোংরা একটা বালিশের তলায় রাখিয়া তাহার উপর মাথা দিয়া শুইয়া পড়িল। কথায় বার্তায় এতক্ষণ তাহাদের পরস্পরের প্রতি সস্নিগ্ধ বিরোধের ভাব যেটুকু কাটিয়া গিয়াছিল, সেইটুকু আবার এখন ঘনায় আসিয়াছে মনে হইল। এই লোকটাকে শেষ মুহূর্তে পয়সার লোভে ও প্রেরণের ভয়ে ঘরে স্থান দেওয়ার জন্য এখন রজনীর আফসোস হইতেছিল। সে তো তখন ইচ্ছা করিলে চেঁচাইয়া বাড়ির সকলকে জাগিয়া তুলিতেও পারিত। লোকটা কিছু এক মুহূর্তেই তাহাকে গলা টিপিয়া মারিয়া ফেলিতে পারিত না। এই উগ্র প্রকৃতির অপরিচিত লোকটার সহিত সারা রাত একত্র কাটাইবার চিন্তায় রজনীর ভয় করিতে লাগিল। লোকটা খুনে, ডাকাত, কি না কে জানে। সারা রাত সে জাগিয়া কাটাইবে বলিয়াই সংকল্প করিল। ঘরের দরজার ভিতর হইতে চাবি দিয়া চাবিটি গোপনে আঁচলের খুঁটে বাঁধিয়া আলো নিবিয়া যখন সে শুইয়া পড়িল, তখন রাত প্রায় 2টা। অনেক রাত পর্যন্ত সে জোর করিয়া জাগিয়াছিল, কিন্তু ভোরের দিকে শরীরে আর সইল না। কখন যে সে ঘুমাইয়া পড়িয়াছে তাহার মনে নাই। সকালে সচকিত হইয়া চোখ খুলিবার সঙ্গে সঙ্গে রজনী টের পাইল বাড়িতে বিষম হট্টগোল বাঁধিয়াছে। বাড়ির অন্যান্য অধিবাসিনীরা তাহার রাত্রের অতিথির কথা জানে না। কয়েকজন তাহার ঘরে ঢুকিয়া তীব্র স্বরে ভৎসনাও করিতে শুরু করিয়াছে। হেলা, তোর আক্কেল কি বল দেখি? সদর দরজাটা হাট করে নিজের দরজা খুলে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস? রজনী ধড়মড় করিয়া এবার বিছানার উঠিয়া বসিল। সত্যই ঘরে কেউ কোথাও নাই, দরজা সত্যই খোলা। আমরা সবাই তো বেহুশ হয়ে ঘুমোচ্ছি, যদি সব চুরি হয়ে যেত। কিন্তু চুরি যা হইবার রজনীরই হইয়াছে। তাহার আঁচল হইতে চাবি লইয়া সে দরজার তালা খুলিয়াছে।
টাকাটি লইতে সে ভোলে নাই। রজনীর সমস্ত মুখ কঠিন হইয়া উঠিল। অশ্রু উৎস একেবারে শুকিয়া না গেলে সে বুঝি কাঁদিয়াই ফেলিত, কিন্তু তবুও কাহাকেও সে কিছু বলিল না। এই নিদারুণ প্রবঞ্চনা কাহাকেও বলিয়া সে হাস্যাস্পদ হইতে চায় না। তাহাদের রাস্তারই এক গৃহস্থ বাড়িতে গত রাত্রে শীত কাটিবার চেষ্টা কাহার করিয়াছিল বলিয়া দুপুরবেলা যখন সংবাদ পাওয়া গেল, তখনও মনের সন্দেহ সে মনেই চাপিয়া রাখিল। বিশাল পৃথিবীর দুইটি হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমন স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলনই একাধারে প্রথম ও শেষ হইতে পারিত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্যরূপ। দুপুরবেলা রজনীর তখনও রান্নার আয়োজন চলিতেছে। সংকীর্ণ দাওয়ার উপর বসিয়া শিলে করিয়া সে বাটনা বাটিতেছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখিয়া চমকিয়া উঠিল। লোকটা দিব্য ভোল ফিরাইয়া আসিয়াছে। ফর্সা কাপড়, গায়ের জমাটাও ও বোধ হয় নতুন। তালিমারা জুতাটায় আরো কিছু না হোক বেশ করিয়া কালি মাখায়া চকচকে করা হইয়াছে। মাথার ঝাঁকড়া চুলের মাঝখান দিয়ে লম্বা টেরি কাটা। তবু রজনী চিনিল। লোকটা দরজায় দাঁড়িয়া তাহার দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছিল। রজনী মুখ তুলিতেই কাছে আসিয়া বলিল, কি গো, চিনতে পারো? ঘৃণায় রাগে সহসা রজনীর শরীর সমস্ত রি রি করিয়া উঠিল। জীবনের উপর, ভাগ্যের উপর যত আক্রোশ তার মনের মধ্যে জমা হইয়াছিল সমস্ত যেন আজ মিলিত হইয়া পথ খুঁজিয়া পাইয়াছে। কোনো জবাব না দিয়া উন্মত্তের মতো নোড়াটা তাহার দিকে ছড়িয়া মারিল। নোড়াটা লাগিলে কি হইতো বলা যায় না, কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময় লোকটা মাথাটা সরাইয়া লইয়াছিল। নোড়াটা প্রচণ্ড শব্দে সামনের টিনের দেয়ালে গিয়া লাগিল। আশেপাশে যাহারা ছিল তাহারা শব্দ শুনিয়া হা হা করিয়া ছুটিয়া আসিল। লোকটা তখনও দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসিতেছে। নোড়ার আঘাতটা ফসকায়া যাওয়ায় মনে মনে আশ্বস্ত হইলেও রজনীর রাগ তখনও যায় নাই। চিৎকার করিয়া সকলকে ডাকিয়া সে জানাইতে লাগিল যে এই বদমাইশ লোকটাই সেদিন তাহাদের রাস্তার গৃহস্থ বাড়িতে শীত কাটিয়াছে এবং তাহার আঁচল হইতে টাকা খুলিয়া পলাইয়াছে। তাহাকে ধরিয়া পুলিশে দেওয়া হোক। চিৎকার শুনিয়া বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হইয়াছে। লোকটা এমন কাণ্ড হইবে বোধ হয় আশা করে নাই। মুখটা হাসির ভান করিল, সে এবার পলাইবার পথ করিতেছিল। কিন্তু এতগুলা লোক তাহাকে একা পাইয়াছে। রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক, তাহারা এমন মজা ছাড়িবে কেন? একজন হঠাৎ সাহস করিয়া তার ঝাঁকড়া চুল ধরিয়া টানিয়া বলিল, শালা চোর, আবার ভদ্রলোক সেজে এসেছ, আর যাই কোথায়? অন্য সকলে বোধহয় এই প্রেরণাটুকুর অপেক্ষাতেই ছিল। সকলে মিলিয়া লোকটার উপর ঝাঁপাইয়া পড়িল। কিল, চর, লাথি যে যাহা পারিল মারিতে কসুর করিল না। লোকটা জোয়ান, কিছুক্ষণ সে জুঝিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু মারও সে সেই জন্য বেশি খাইল। তার জামা কাপড় ছিঁড়িয়া আধমরা না করিয়া দেওয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেহ নিরস্ত হইল না। বোধহয় হাঙ্গামের ভয়ে শুধু পুলিশ দিতে তাহারা বাকি রাখিল। রজনী মারামারিতে যথাসম্ভব যোগ দিয়াছে। এখন দাওয়ার উপর দাঁড়ায় হাঁপাইতে হাঁপাইতে গাল পাড়িতেছিল। আঁচল থেকে টাকা খুলে নেবে না, পাজি বদমাস কোথাকার। বাড়ির বাহিরেও তখন পথিকেদের ভিড় জমিয়া গিয়াছে। অতিরঞ্জিত হইয়া ইতিমধ্যে ব্যাপারটা মুখে মুখে ফিরিতেছে। নানাজনে নানা রকম মন্তব্য করিতেছিল। লোকটা তখন অবসন্নভাবে উঠানের উপর পড়িয়া গায়ের মাথার অনেক জায়গা কাটিয়া রক্ত বাহির হইয়াছে। কাতরভাবে সে ধুকিতেছিল। কে একজন বাহির হইতে খবর দিল যে মারামারির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে। লোকটা তখন অবসন্নভাবে উঠানের উপর পড়িয়া গায়ের মাথার উপর অনেক জায়গা কাটিয়া রক্ত বাহির হইতেছে। কাতরভাবে সে ধুকিতেছিল। কে একজন বাহির হইতে খবর দিল যে মারামারির সংবাদ শুনিয়া পুলিশ আসিতেছে। আরেকজন বলিল, পুলিশ এলে তো যারা মেরেছে তাদের ছাড়বে না বাবু, চোরকে ধরিয়ে দিতে পারো, মারবার তোমরা কে? আর মার হলে মার, লোকটা তো মরে গেছে। কথাটা মিথ্যা নয়, যুক্তিযুক্তও বটে। যাহারা এতক্ষণ সোৎসাহে হাত চালাইয়াছিল তাহারা যে যার সরিয়া পড়িবার চেষ্টা করিল। জনমতের গতি ফিরিয়াছে। একজন বলিল, চোর বলে যে মারলে, চোর চিনলে কে শুনি? চোর কি ওর গায়ে লেখা আছে?
বাহির হইতে একজন আসিয়া সহানুভূতি জানাইয়া বলিল, তুমিও তো আচ্ছা লোকে, মার খেয়ে চুপ করে পড়ে আছো, থানায় চলো, একটা ডায়েরি করে আসি, মারার মজাটা সব টের পেয়ে যাবে। উঠিবার শক্তি ছিল না বলিয়াই বোধ হয় লোকটা কোনো উত্তর না দিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। যাহারা মারিয়াছিল তাহাদের অনেকেরই পুলিশের ভয়ে রাগটা তখন রজনীর উপর গিয়া পড়িয়াছে। বাড়ির ভিতর হাঙ্গামা হইবার ভয়ে বাড়ির অধিস্বামিনী ব্যস্ত হইয়া উঠিয়াছিল। রজনীর কাছে আসিয়া ঝঙ্কার দিয়া সে বলিল, দোষ তো এই মাগি, চোর চোর বলে পাড়া মাথায় করে তুললে কে, এখন ঠেলা সামলা। রজনীর গালাগালি খানিক আগেই বন্ধ হইয়া গিয়াছে। সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখিয়া ভয়ে সে কাঠ হইয়া দাঁড়াইয়াছিল। দু একজন প্রহৃত লোকটাকে তখনও থানায় গিয়া ডায়েরি করাইবার জন্য পীড়াপিড়ি করিতেছে। বাড়িওয়ালি আবার তীব্র স্বরে বলিল, ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়, লোকটা ওইখানে পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না, না? কেন বলা যায় না? প্রহিত হইয়া থানায় যাইবার আগ্রহ লোকটার বিশেষ নাই। বাড়িওয়ালির ধমক খাইয়া ভয় বিহ্বল রজনী তাহাকে আসিয়া তুলিয়া ধরিবার চেষ্টা করিতে গেলে সে নিজেই কষ্ট করিয়া উঠিয়া ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়া তারই ঘরে গেল। থানায় খবর দিয়া অন্যায়ের প্রতিকার করিবার জন্য যাহারা ব্যস্ত হইয়াছিল তাহারা ইহাতে খুশি হইতে পারিল না। বাহিরের দরজার কাছে ঘোট অনেকক্ষণ ধরিয়া চলিল। লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করিয়া রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি অনেক ঘরে ঢুকিয়া আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরিয়া বহু মূল্যবান সদ উপদেশ দিয়া যখন সে বিদায় হইল, তখনও রজনী জল দিয়া তাহার ক্ষতস্থানগুলি ধোয়াইয়া দিতেছে। বাড়িওয়ালি চলিয়া যাইবার পর লোকটা একবার উঠিবার চেষ্টা করিল। ভীত পাংশুমুখে তাহাকে শোয়াইবার চেষ্টা করিয়া রজনী বলিল, উঠছ কেন? কোথায় যাবে? যন্ত্রণা বিকৃত মুখে হাসির চেষ্টা করিয়া লোকটা বলিল, থানায় যাব না রে, যাব না, ভয় নেই, পেটটাই বড় বেদনা, ব্যাটারা বড় জোর লাথি মেরেছে, একটু সেক দিতে পারিস? রজনী তাহার আয়োজনেই বাহিরে গেল। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমনই করিয়াই হইল। লোকটা কয়দিন ধরিয়া রজনীর ঘরেই আছে। মার খাইবার দিন হইতে তাহার প্রবল জ্বর। যাইবে সে আর কোথায়? রজনীকে বাধ্য হইয়াই সেবা করিতে হইতেছে। ব্যাপারটায় সমস্ত দোষ তাহার ঘাড়ে চাপাইয়া বাড়ির সকলে দিব্য নিশ্চিন্তে হইয়া গিয়াছে। ঘরে বসাই একটা লোকের দিনের পর দিন শুশ্রূষা করা রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট হইতে গোটা কয়েক টাকা বাহির করিয়া দিয়াছিল বলিয়াই কোনো মতে চলিতেছে। রজনী এই দায় হইতে কোনো রকমে নিষ্কৃতি পাইলেই বোধহয় বাঁচে। পুলিশের ভয়ে সম্ভবত সে এ পর্যন্ত কোনো উচ্চ বাচ্য করিতে পারে নাই। কিন্তু হপ্তা কাবার হইবার পরও লোকটার যে সারিবার কোনো লক্ষণ নাই। রজনীর ধৈর্য আর কতদিন থাকে? সকালে ঘায়ের পটি খুলিতে খুলিতে সে মুখটা ঝামটা দিয়া বলিয়াছে, মিটকেলেমি করে কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারব না, তা যা হয় হোক, যা হয় হোক। পুলিশের ব্যাপার সম্বন্ধে রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দেয়, পারবি নাকি? এতগুলো কর করে টাকা কি মাগনা দিলাম? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়েছিলি। 8 দিন ধরে ওষুধ পাতি সব 5 টাকায় হচ্ছে, কেমন? নাই বা হলো, তুই দিবি টাকা, হাতে হাত করা থেকে বেঁচে গেছিস জানিস? রজনীর সাহস বাড়িয়াছে। রাগের মাথায় সে বলে, হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে। যা না তুই পুলিশে, আমিও বলতে জানি। শীতকাঠি নিয়ে প্রথম দিনে ঘরে ঢুকেছিলি, মনে নেই? লোকটা রাগিয়া বলে, তুই দেখেছিস? দেখিনি। আবার সেদিন পুটুলির ভিতরে কি ছিল? তারা খেয়ে আমার ঘরে তো ঢুকেছিলি লুকোতে, বুঝি না আমি কিছু? লোকটা তাচ্ছিল্য ভরে বলে, বুঝিস তো বুঝেছিস, অঘোর কারুকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধাওয়ানো চলে। অঘোর এক সময় বলে, জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে, আজ একটু অম্বল রাখতে পারিস? রজনী ঝংকার দিয়ে বলে, হ্যাঁ, পারি না, উনুনের ছাই রাখতে পারি। শখ কত, ঘায়ে পুজ শুকোচ্ছে না, অম্বল খাবে। অঘোর সারিয়া উঠিয়াছে, কিন্তু এখনো এ আশ্রয় পরিত্যাগ করে নাই। দিনে রাত্রে রজনীর সঙ্গে রোজ তাহার ঝগড়া বাঁধে।
রজনী গালাগাল দিয়া বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হোস তো মুড়ো ঝাঁটা মারব। অঘোর প্রচণ্ড শপথ করিয়া জানায় যে পরদিন প্রাতকাল হইতে সে রজনীর আর মুখ দর্শন করিবে না। কিন্তু যাই যাই করিয়া যাওয়া আর হইয়া উঠিতেছে না। ছন্ন ছাড়া জীবনে স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়া ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান তাহার কখনো মিলে নাই, তাই যাহাতেও তাহার সহজে মন ওঠে না। রজনী অন্য সময়ে গাল পাড়িলেও সকালবেলা ঝাঁটা মারিয়া তাড়াইবার কথাটা কেমন করিয়া বিস্মৃত হইয়া যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাহির হইয়া সে কয়েকটা টাকা কোথা হইতে সংগ্রহ করিয়া আনিয়া রজনীর হাতে দিয়াছে, কিন্তু সেই সঙ্গে ফরমাস যা করিয়াছে তাহার বহর বড় কম নয়। রজনী টাকা কড়িটা রাগের মাথায় মেজের উপর ফেলিয়া দিয়া বলিয়াছে, আমার টাকার দরকার নেই, অমন টাকা আমি ঢের দেখেছি। আমি কি তোর কেনাবাদি যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলিয়া দেওয়ার প্রথমটা মুখ গম্ভীর করিয়া অঘোর বলিয়াছে, দেখ লোক আমি বড় ভালো নয়, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। কিন্তু খানিক বাদে আসিয়া তাহার পিঠে হাত বলিয়া বলিয়াছে, আহা রাগ করিস কেন? তুই রাঁধিস ভালো তাই না বলছি? সাত করে কি এখানে পড়ে থাকি? তোর রান্না খাওয়ার পর মুখে আর কিছু রয়েছে না। থাক, আর আধিক্যতার দরকার নেই বলিয়া রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলো তুলিয়া লইয়া গিয়াছে। কিন্তু এমন করিয়া বেশি দিন চলিল না। একদিন টাকা কড়ির ব্যাপার লইয়াই অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করিবার পর অঘোর সত্যই সকালবেলা চলিয়া গেল। বাড়িওয়ালি সংবাদ পাইয়া রজনীকে ভর্ৎসনা করিয়া বলিল, কি বলে যেতে দিলি তুই? তবুও তো খরচাটা চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলিল, খরচ চালাচ্ছিল না আর কিছু? খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল, আপদ গেছে বেঁচেছি। তাহার পর আপন মনে বলিল, এবার এলে দরজা থেকেই খ্যাংরা মেরে বিদায় করে দেব। কিন্তু সেই দিন গভীর রাত্রে তাহাদের দরজা কড়া নড়িয়া ওঠা মাত্র ধরফর করিয়া উঠিয়া প্রথম দরজা খুলিতে যে গেল সে রজনী। অত রাত পর্যন্ত অকারণে কেন সে জাগিয়াছিল কে জানে। সত্যই অঘোর ফিরিয়া আসিয়াছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামায় কাপড়ে ধুলি কাদা লাগিয়াছে, কপালের উপরে পূর্বে যে ক্ষতটার দাগ এখনো মিলিয়া নাই তা হইতে আবার রক্ত বাহির হইতেছে। রজনী জিজ্ঞাসা করিল, এ কি হয়েছে? ও কিছু না বলিয়া পকেট হইতে অঘোর যাহা বাহির করিল তা দেখিয়া রজনী বিস্ময়ের আর অবধি রইল না। এত টাকা একসঙ্গে কবেই বা দেখিয়াছে। অঘোর হাত বাড়াইয়া তাহাকেই সেগুলি দিতে যাইতেছিল। রজনী সভয় হাতটাকে সরিয়া বলিল, না না না, ও চায় না। তাহার মনের সন্দেহ দৃঢ় হইবার সঙ্গে সঙ্গে ভয় তাহার বাড়িয়াছে। অঘোর হাসিয়া বলিল, কেন রে, হলো কি? খানিক চুপ করিয়া থাকিয়া ভীত অস্পষ্ট কণ্ঠে রজনী বলিল, সত্যি বলো দেখি, তুই চুরি করেছিস? দিকে তাকায়া মুসকিয়া একটু হাসিল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলিল, বল আমার কাছে। যদি করেই থাকি ধরা পড়লে কি হতো? কি আর হতো? জেল, আর বেশি কিছু তো নয়, সে আমার অভ্যেস আছে। রজনী সভয়ে খানিক চুপ করিয়া দাঁড়াইয়া রইল। তারপর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করিল, পালাতে গিয়েই কপালটা কেটেছে তো? কপালে রক্তটা কাপড় দিয়া মুছিয়া অঘোর বলিল, ব্যাটারা ঢিল ছুঁড়েছে যে। রজনী হতাশ ভাবে বলিল, অমনি করেই তুই কোন দিন মরে যাবি? তা গেলেই বা কার কি? অঘোর দাসের জন্য তিনকুলে কাঁদবার কেউ নেই। রজনী তখন কোনো কথা আর বলিল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুইয়া হঠাৎ অঘোরের গলায় হাত রাখিয়া রজনী বলিল, একটা কথা বলবো? রাখবি বল। নিদ্রা জড়িত স্বরে অঘোর বলিল, তুই আর চুরি করতে পারবি নি। ঘুমের ঘরে আচ্ছা বলিয়া অঘোর পাশ ফিরিয়া শুইল। রজনী কিন্তু তাহাকে নিশ্চিন্ত ভাবে ঘুমাইতে দিল না। হাত ধরিয়া ঝাঁকানি দিয়া বলিল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল কখন আর চুরি কর। কাঁচা ঘুম ভাঙায় অঘোর চটিয়া গিয়াছিল। বলিল, তবে কি ডাকটি করে খাবো? না, তুই একটা কাজকর্ম দেখ। কাজকর্ম দেবে কে? তুই বাজে বকিসনি, ঘুমোতে দে। কিন্তু রজনী ছাড়িল না। আবার তার হাত ঝাঁকানি দিয়া একটু কঠিন স্বরে বলিল, না, তোকে চুরি ছাড়তেই হবে।
না হলে এখানে আর আসতে পারবি না। ও, তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে বলিয়াই অঘোর আবার পাশ ফিরিল। কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা সেই কহিল, কাজকর্ম পাওয়া কি এত সোজা রে? আর তাছাড়া দলের লোকেরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পায়, পুলিশ আর দলের লোকেরা পেছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? এদেশে থাকতে আর তার জো নেই। রজনী ইহার পর অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তবে তুই এদেশ ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অঘোরের হাস্যধ্বনি শোনা গেল। বলিল, তুই যাবি সঙ্গে? রজনী সত্যই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি যাব কি করে? দুজনেই তাহার পর নীরব। অঘোর একবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়ে জিজ্ঞাসা করিল, ঘুমলি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশ স্বরে বলিল, আমার এখানে কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে, যেতে চাইলে তারা ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হইয়া অঘোর বলিল, আমি যদি সব দেনা শোধ করে দিই? কিন্তু রজনী এ কথার বিশ্বাস নাই। বলিল, সে অনেক টাকা, তুই পারবি কেন? অঘোর ইচ্ছা করলে কি না পারে। তুই বল তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি কথাটা বলি, এ কাজে মাঝে মাঝে মায়েরই ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান, শুয়ে বসে একটু স্বস্তি নেই। চ, একেবারে দিল্লি আগ্রায় যাব চলে। রজনী কিন্তু তাহার উৎসাহে বাধা দিয়া বলিল, তুই কি করে টাকা জোগাড় করবি? এমন চুরি করে তো? সে আমার দরকার নেই। হাত বাড়ায় রজনীকে অন্ধকারে কাছে টানিয়া অপর বইল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, ব্যাস, তারপর চুরি বিদ্যে খতম। পরদিন বিকালবেলা অঘোর নতুন একটা প্রকাণ্ড তুরঙ্গ ঘাড়ে করিয়া আনিয়া রজনীর ঘরে ঢুকিল। রজনী বিস্ময়ে আনন্দে হাসিয়া বলিল, ওমা, বাক্স আনতে বলেছিলাম বলে ওই অত বড় একটা ঢাউর জিনিস আনতে হয়? ওর ভেতর শুবি নাকি? অঘোর মুখ টিপে হাসিতে হাসিতে তোরঙ্গের তালা খুলিয়া ফেলিল। ভেতরের জিনিসপত্র দেখিয়া রজনী তো অবাক। অঘোর কাপড় জামা হইতে থালা গ্লাস পর্যন্ত কত জিনিসই না কিনিয়া নিয়াছে। রজনী পরিহাস করে বলিল, ইস, করেছিস কি? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে, মরণ আর কি, হাত বুড়ো এমন ছোয়ারের কাছে মেয়ে দেবে কে? বলিয়া রজনী হাসিতে লাগিল। অঘোর গম্ভীর হইয়া, নদায় চুরি করে নেব। রজনীর হাসি তাহার পর আর থামিতে চায় না। গ্লানির প্রগাঢ় অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমান যাহাদের কিলেদ পঙ্কিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদেরও সাধারণ। ভাবি সংসার সম্বন্ধে দুইজনের ইতিমধ্যে অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে। রজনী বলিয়াছে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি করবি, আর আমি মুখ বুঝে তাই সইব। মনে করিস না যেন রজনী তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর চলবে না। অঘোর বলিয়াছে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আমিও লোক বড় ভালো নয়, বুঝেছিস? এখানে যা করিস করিস, সেখানে একটু বেচাল দেখলে আর আস্ত রাখবে না। সেই রাত্রে অঘোর আবার বাইরে হইল। আর 20টা টাকা হইলেই রজনীর ঋণ সমস্ত শোধ হইয়া তাহাদের সব খরচ ভুলিয়া যায়। অঘোর তাহাদের বিদেশ যাওয়ার উপকরণ স্বরূপ অকারণে অনেকগুলো বাজে জিনিস কিনিয়া পয়সা নষ্ট করিয়া আসিয়াছে। রজনী সেইগুলাই বেচিয়া টাকা জোগাড় করিবার কথা বলিয়াছিল। অঘোর আর নিজেকে বিপন্ন করিয়া কাজ নয়। কিন্তু অঘোর সে কথায় হাসিয়াছে মাত্র, বলিয়াছে, অঘোর দাস জিনিস বিলিয়ে দেয়, বেচে না, বুঝেছিস? তুই বাধা ছাদা করে সব ঠিক হয়ে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতেই কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোনো মতে পূজার ঠাট্টুকু বজায় রাখিয়া বলির পর বলি শেষ করিয়া বলিতেছে, ছোটখাটো অপরাধের বিচার রায় দিতে বিলম্ব হইবারও কারণ নাই। অনেকগুলি অপরাধীর বিচার হইয়া যাইবার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠিয়া বিষম গোলমাল শুরু করিয়া দিল। বুড়ো মদ্য ছাড়া পাইবার জন্য তাহার মিনতি ও শিশুর মতো কান্না দেখিয়া আদালতের লোকের পক্ষে হাসি সংবরণ করা কঠিন। বিচারক নামটা ভালো শুনিতে পান নাই। জিজ্ঞাসা করিতে কোর্ট ইন্সপেক্টর গড় গড় করিয়া যাহা বলিয়া গেল, তার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস, লোকটা দাগি চোর, ইতিপূর্বে
বার 5 জেল খাটিয়াছে এবং সেদিন আবার চুরি করিতে গিয়া ধরা পড়িয়াছে ইত্যাদি। আসামি তখন কাঠগড়া হইতে 2 হাত জোর করিয়া কাতর ভাবে কাঁদিতে কাঁদিতে বলিতেছিল, হুজুর ধর্মাবতার, তাহাকে যেন এইবারটি মাফ করেন। সে চুরি করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কিছুই লইতে পারে নাই। সে হুজুরের পা ছুঁইয়া ও ঈশ্বর সাক্ষী করিয়া শপথ করিতেছে, সে সত্যই আর সে এমন কাজ করিবে না। সত্যই সে এ পথ ছাড়িয়া দিতে চায়। এবার জেল হইলে তার সর্বনাশ হইয়া যাইবে। কোর্ট ইন্সপেক্টর তাহাকে ধমক দিলেন। পুলিশ প্রহরী একটা রুলের গুতা দিল, কিন্তু লোকটা নাছোড়বান্দা। চোখের জল মুছিতে মুছিতে একই কথা সে বারবার বলিতে লাগিল। লোকটার কান্না একটু অসাধারণ হইল। এই ধরনের বদমাইশির সহিত বিচারকের পূর্বেই পরিচয় হইয়াছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হইবার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তাহা অনুবাদ করিয়া অগত্যদাসকে জানাইল। 5 বৎসর তাহার জেল হইয়াছে। অগত্যদাস খানিকটা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর সে যে কাণ্ড করিয়া বসিল তা একেবারে অদ্ভুত। দেখা গেল হঠাৎ কাঠগড়া হইতে হুঙ্কার দিয়া লাফ মারিয়া উঠিয়া বিচারককে সে আক্রমণ করিয়াছে। পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হইয়া তাকে ধরিয়া না ফেলিলে কি কেলেঙ্কারি যে হইত কে জানে। তারপর তাহারা তাহাকে পিছমোড়া করিয়া ধরিয়া রুলের গুতা দিয়া আবার কাঠগড়ায় আনিয়া ফেলিল। সে উন্মত্তের মতো তাহাদের হাত হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিতে করিতে তখনও গর্জাইতেছে। বিচারক বয়সে নবীন এবং সত্যই ভালো লোক। তাহার হৃদয় মন এখনো কঠিন হইয়া ওঠে নাই। বিচার জিনিসটা এখনো তাহার কাছে শুষ্ক আইনের প্রয়োগ কৌশল মাত্র নয়। আসামির পিছনে রক্ত মাংসের মানুষ আছে, ইহা এখনো তাহার স্মরণ থাকে। লোকটার অস্বাভাবিক কান্নার পর এই প্রকার আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হইয়া গিয়াছেন। মনে হইতেছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারের গুরু কোনো অর্থ থাকিতে পারে। বিচারককে আক্রমণের অপরাধে আসামির নতুন করিয়া বিচার হইল। বিচারক মহাশয় এবারে শাস্তি যথাসম্ভব লঘু করিয়া তো দিলেনই, মনে মনে সংকল্প করিলেন তাহার সম্বন্ধে কর্মচারীকে দিয়া ভালো করিয়া পথে খোঁজ লইবেন। বিচারক মহাশয় অবশ্য নানা কাজের চাপে সে কথা ভুলিয়া গিয়াছেন। তাহারই বা দোষ কি? অগত্যদাস এখনো জেলে বসিতেছে। নিরবিচ্ছিন্ন বর্ষার রাতে এখনো নিশ্চয়ই কলিকাতার একটি কর্দমাক্ত নোংরা ও কুৎসিত পথের ধারে কেরোসিনের ডিবিয়ার ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূমবহুল শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা হইতে আড়াল করিয়া গভীর রাত্রি পর্যন্ত এখনো নিশ্চয়ই বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাতের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চাহিয়া। সকলকে ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং গল্পের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে অবশ্যই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।